নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে যারা দেখেছেন তারা এতদিন জেনে গেছেন যে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এখানে। এবং গত ভিডিওতে কিছু কিছু ব্যাপার মিস হয়ে গেছে আমার, সেগুলো আমি আজকের যে টপিক সড়ক, মূলত শ্যামপুরের সড়ক ব্যবস্থা নিয়ে আমি আলোচনা করব আজকে এই ভিডিওতে। তো গত ভিডিওতে আমি স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু কিছু বিষয় মিস হয়ে গেছে আমার, সেগুলো আমি প্রথমে অ্যাড করে নেবো আজকের এই ভিডিওটাতে। তো সেই বিষয়টা হচ্ছে গরিব যে মানুষ, সেটা শ্যামপুরেরই হোক বা গোটা পশ্চিমবঙ্গের হোক বা গোটা ভারতবর্ষই হোক, গরিব মানুষ কিন্তু ভগবানের রূপ। ভগবান কিন্তু পাঠিয়েছে গরিব মানুষকে, যারা ক্ষমতাবান এবং যাদের পকেটে অর্থ আছে তাদের পরীক্ষা নেওয়ার জন্য, যে সেই মানুষগুলো গরিবের সঙ্গে কি ব্যবহার করছে সেই পরীক্ষার জন্য কিন্তু গরিবকে গরিব করে পাঠিয়েছে। তো গরিবই মানুষকে কিন্তু মানুষের অভিশাপ নয়। আমরা কি করছি সমাজে, এই গরিব মানুষকে নিজের জ্ঞানে বা অজ্ঞানে বিভিন্ন রকমভাবে প্রতারণা, কষ্টে রাখা করে যাচ্ছি। কিন্তু আমরা জানি না, এবং আমাদের মাথাতেই নেই যে আলটিমেটলি আমরা যাকে ঈশ্বর বলে মানি, যাকে ঈশ্বর বলে মানি তাকে কষ্ট দিচ্ছি। মানে শুধু ভগবানকে পুজো করলে, ফুল চড়ালে বা প্রণাম করে আসলে পার ডে যে ভগবান ভক্তি হয় তা না। গরিব মানুষের সঙ্গে ব্যবহার ভালো রাখলেই অর্ধেকের বেশি ভগবান ভক্তি হয়ে যায়। মন্দিরে দুদিন পরে গেলেও হবে, কিন্তু আপনি যদি গরিব মানুষকে কষ্ট দেন তাহলে ভগবান ভক্তি করে ফুল দিয়ে, বেশি দামের মিষ্টি কিনে ঠাকুরকে ভোগ দিয়ে ভক্তি কিন্তু আসবে না। কিন্তু আমরা দেখছি সমাজে বিভিন্ন ক্ষেত্রে সরকারি অনুদান বা সরকারি প্রকল্পের যে টাকা আসে গরিবের নামে, সেই টাকা থেকেও কিছু কিছু পাড়ায় পাড়ায় নেতা গজিয়ে গেছে 10%, 20%, 50%, এমনকি একটা কেসে আমি শুনেছি 60% পর্যন্ত কমিশন খেয়েছে। তো গরিবের কাছ থেকে ধরুন 1,20,000 টাকা একটা আবাস যোজনার টাকা আসলো, সেখান থেকে যদি 10, 20, 15 যে যেমন পারি আমি যদি নিয়ে নিই, তো সে যদি ভেবে থাকে যে আমি রাজা হয়ে যাব, কিছু কিছু হবে না। আপনি টাকা নিয়ে কোথায় যাবেন? গরিবের থেকে টাকাটা নিয়ে আপনি যাবেন কোথায়? ধরুন একটা ব্যক্তি সকাল থেকে টাকা আদায় করতে বেরিয়ে 10 করে 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ টাকা জমিয়ে বাড়ি ফিরেছে। তো সেই লোকটা যদি সন্ধ্যাবেলা মারা যায়, সেই টাকা যাবে কোথায়? এই 1.5 লাখ টাকা যে আলমারিতে রেখে দিয়েছে কালকে ব্যাংকে জমা দেবে বলে, সেই টাকাটা যাবে কোথায়? আপনি তো মারা গেলেন, সঙ্গে টাকা নিয়ে যেতে পারবেন? তাহলে গরিবের থেকে টাকা যে মারলেন, অথচ মারা যাওয়ার সময় গরিবের অভিশাপ নিয়ে মারা যাবেন। কিন্তু না জেনেই অবাধে গরিবের থেকে বিভিন্ন খাতে যে টাকা আসে, সেই টাকা লুটার একটা সিস্টেম এখানে চালু হয়েছে। সেই সিস্টেম আমাদেরকে ধীরে ধীরে বন্ধ করতে হবে। এবং গরিবের পাওয়ার যে অধিকার, যতটা পাওয়ার তাদের অধিকার, পুরো টাকাটাই ফেরত তাদেরকে দিতে হবে। এমনকি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আসে 1,000 টাকা, 500 টাকা আগে আসতো, সেই ক্ষেত্রেও অনেকে এমন করেছে যে আমি লক্ষ্মীর ভাণ্ডারে তোমার নাম লিখিয়ে দিয়েছি, তুমি আমাকে 1,000, 1,500, 2,000 টাকা দাও। পাড়ায় পাড়ায় এই ঘটনা ঘটেছে। তাহলে গরিব মা, গরিব বোনের থেকে 2,000 টাকা, 1,500 টাকা মেরে তার অপবাদ, তার অভিশাপ গুড়িয়ে তোদের লাভটা কি হয়েছে? তো সেই থেকে যদি মুক্তি পেতে চাস, এই জিনিস ইমিডিয়েট বন্ধ কর যারা করছিস, এবং আগামী দিনে এই জিনিসটা কোনোভাবেই করা উচিত না। তো এটা গেল গত ভিডিওর যে প্রসঙ্গ আমি তুলেছিলাম তার জের। এবার নেক্সট পরবর্তী যে আলোচনা, সেটা হচ্ছে সড়ক ব্যবস্থা। শ্যামপুর থানা এবং শ্যামপুর বিধানসভা এলাকার যে যোগাযোগ ব্যবস্থা, সেটা কলকাতার সঙ্গেই হোক বা হলদিয়ার সঙ্গেই হোক, সেটা যদি আমরা চিন্তাভাবনা না করি,
তাহলে আমাদের কোনো প্রোগ্রেস হবে না। অনেকে হয়তো ভাবছে যে এখানে কৃষি, শিক্ষা, চাকরির সংস্থান এইগুলোও ইম্পর্টেন্ট বিষয়। আমার পরবর্তী ভিডিওগুলোতে এই বিষয়গুলো আসবো। কিন্তু আমি যদি সড়ক না ঠিক করি ফার্স্ট, তাহলে আপনি চিকিৎসা মানে কৃষকদের ফসল বাড়িয়ে, বা আপনি যদি এখানে কোনো কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প তৈরি করেন, সেটা বাড়িয়ে আপনি করবেন কোথায়? মালটা নিয়ে কোথায় যাবেন যদি সড়ক ব্যবস্থা ঠিক না থাকে? তো সেই জন্য সড়ক হচ্ছে দ্বিতীয় বিষয় যেটা নিয়ে আমাদের ইমিডিয়েট ভাবা উচিত স্বাস্থ্যের পর। তো শ্যামপুরের যোগাযোগ ব্যবস্থা আগে, যে মানুষের যাতায়াতের ব্যবস্থা যে ছিল সেটা তো আগে যা ছিল ধ্বংস হয়ে গেছে। মানে আগে ছিল আমাদের সিটিসি বা সিএসটিসি বাস যে চলতো, স্টেট বাসগুলো, সেটা কলকাতার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতো, এবং সেটা 1-1.5 ঘন্টার মধ্যে আমাদেরকে উলুবেড়িয়া কলকাতাতে নিয়ে চলে যেত। কিন্তু সেই ব্যবস্থা গুঁড়ো হয়ে গেছে। মানে আমরা এখন কলকাতা যেতে গেলে গাড়ি ছাড়া সম্ভব না। এবার ধরুন গরিব মানুষ যারা হয়, এবং যারা ধরুন স্কুলে টিচিং করছে বা কোনো স্টুডেন্ট পড়তে যাচ্ছে, তার পক্ষে তো ওইভাবে সম্ভব না, এবং তার যে আর্তনাদ শোনার মতো কেউ নেই। বা একটা গরিব মানুষ যে চিকিৎসা করতেও শহরে যায়, তাকে যদি বারবার গাড়ি নিয়ে যেতে হয়, তার সমস্যাটা কেউ ভেবে দেখেনি কোনোদিন। তাহলে তাকে যদি আমি স্টেট রান যদি সিস্টেম আমি চালাই, ধরুন বাসই হোক আর অন্য কোনো যোগাযোগ ব্যবস্থা যদি পরবর্তী ক্ষেত্রে আমরা ট্রেনও নিয়ে আসি, তাহলে তার সমস্যাটা মিটে যায়। এবং শুধুমাত্র কলকাতার সঙ্গে যোগাযোগ নয়, আমাদের যোগাযোগটা হলদিয়ার সঙ্গেও করতে হবে। কারণ দেখুন, আমাদের এই এলাকা নদীমাতৃক এলাকা। আমাদের শ্যামপুর দু সাইডে দুটো নদী আছে, আমাদের চাষবাসের কোনো দিন অভাব হবে না এখন। এবার ধরুন চাষের উৎপাদন হচ্ছে, ফসল হচ্ছে, সব রকম হচ্ছে, কিন্তু সেই ফসলটা আমরা যদি বাইরে না বের করতে পারি, তাহলে ফসল উৎপাদন করে কী হবে? আমি তো শীতকালে দেখছি বাড়ি বাড়িতে সবজি তৈরি হয়, বাড়ি বাড়িতে। তাহলে সেই সবজি যদি 500, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, যার যা সবজি হয়, সে যদি সেটাও বিক্রি করে, কিছু টাকা হাতে আসবে। সেই যে কষ্ট করে ফসলটা, সবজিটা লাগিয়েছিল, সে বাড়িতে খাওয়ার ব্যবস্থা তো হচ্ছেই, প্লাস তার হাতে যদি কিছু টাকা চলে আসছে, উৎসাহ পেয়ে আরও কিছু সবজি করবে, লাগানোর চেষ্টা করবে। কিন্তু সেই সবজিটা যদি বাইরের মার্কেটে না যায়, তাহলে কি করে সেই সবজিটা এখানেই, তার উৎপাদন এখানেই এবং এখানেই মৃত্যু হয়ে যাবে। তো সেটা যদি আমরা হলদিয়া পোর্টের সঙ্গে কানেক্ট করতে পারি শ্যামপুরকে, তাহলে সেই ব্যবস্থাটা ইজিলি করা যায়। এবার আমি কম্পিউটারে ম্যাপ খুলে দেখাবো যে প্ল্যানটা আমার কি, মানে কোন কোন কানেকশান থেকে, মানে কোন রাস্তা থেকে কানেক্ট করে আমি কলকাতার সঙ্গে যোগাযোগ ইজিলি করব এবং হলদিয়া থেকে করব। এবং এই প্রোডাক্ট আমি যদি ফলতা থেকে ট্রেন চালিয়ে যদি শিয়ালদার সঙ্গে কানেক্ট করতে পারি, এবং ফলতা থেকে যদি শ্যামপুরকে যদি ব্রিজ বানিয়ে যদি কানেক্ট করতে পারি, এবং ধরুন মায়াচর থেকে যদি তমলুকে ব্রিজ একটা কানেকশান তৈরি করতে পারি, তাহলে আমি হলদিয়াতে ইজিলি যেতে পারবো। তাহলে হলদিয়া থেকে তমলুক হয়ে, শ্যামপুর হয়ে, ফলতা হয়ে শিয়ালদা পর্যন্ত টোটাল একটা রোড কানেকশান তৈরি হবে। যদি তাই তৈরি হয়, তাহলে আমাদের যাতায়াতের ব্যবস্থা এবং আমাদের যে কোনো উৎপাদন এই শ্যামপুর এলাকাতে হোক, সেটাকে পাঠানোর ব্যবস্থা, সেটা কলকাতা শহরেই হোক বা হলদিয়া পোর্টেই হোক, সেটা অনেক সহজভাবে হয়ে যাবে। এবার অনেকের মাথায় আসবে যে এটা তো অনেক বড় প্রজেক্ট, কে টাকা দেবে, কে কী করবে? আপনি যদি এরকম ভেবে বসে থাকেন, জীবনে কিছু হবে না। এক মানুষ একটা সময়ে জঙ্গলে বাস করতো, গাছের ছাল পরে বল্লম নিয়ে পশু মেরে খেত। তাহলে আজকে সেই মানুষ এত উন্নতি হয়ে গেছে কী করে? তাহলে মানুষের উইল পাওয়ারেই কিন্তু সব কিছু হয়েছে। তাহলে সেটা উইল পাওয়ারই হবে। আমরা যদি এখন প্রতিস্থাপনা করি, সেটা হয়তো 15 বছর পরে পুরো সম্পূর্ণ প্রজেক্টটা হবে। কিন্তু আজকে যদি না বলি 15 বছর পর, আমি যদি 10 বছর পরে বলি, তাহলে সেটা 25 বছর পরে হবে। যদি 25 বছর পরে বলি, সেটা 50 বছর পরে হবে। অলরেডি 77 বছর কেটে গেছে স্বাধীনতার। তাহলে আমরা কি বসে থাকি? তাহলে আমরা আওয়াজ তুলি। আমরা বিভিন্ন জায়গায়, সেটা সংসদে হোক, বিধানসভাতে হোক, আমরা গিয়ে আওয়াজ তুলি। আমাদের এই ডিমান্ড, আমাদের এই পোটেন্সিয়াল, এই জিনিসটা আমরা উৎপাদন করতে সক্ষম, এই জিনিসটা আমরা এক্সপোর্ট করতে সক্ষম, সেটা যদি বলি, তাহলে স্বাভাবিকভাবেই
আজকে না হলেও কালকে, কালকে না হলেও পরশু, না হলেও 2 বছর, তো 5 বছর হলেও আমাদের কথা শুনবে এবং আমাদের যে স্বপ্ন সেটা পূরণ হবে। এবং হসপিটালের সঙ্গে সঙ্গে এই সড়ক ব্যবস্থা, এটা আমার জীবনের ড্রিম প্রজেক্ট। হয়তো জীবনে এই স্বপ্ন নিয়েই মারা যাবো, কোনোদিন এই স্বপ্ন সফল হবে না, কিন্তু এই স্বপ্ন থাকবে, স্বপ্ন কোনোদিন মরবে না। এই স্বপ্ন যদি পরবর্তী জেনারেশন নিয়ে যেতে পারে, তাহলে একদিন না একদিন এই জিনিস এখানে হবেই হবে। গোটা দুনিয়া চেঞ্জ হয়ে গেছে, শ্যামপুরে চেঞ্জ হবে। এবং শ্যামপুরকে কানেক্ট করতে, আমি তো বিদেশের বাজার থেকে ঘুরে এসেছি। যে সবজি 100 টাকা 50 টাকায় বিক্রি হয়, সেটা বিদেশের বাজারে 500, 550, 600 টাকাতে বিক্রি হয়। আমাদের তৈরি সবজি, করলা বলুন, বরবটি, ঢেঁড়স, শসা, টমেটো, গাজর, সব কিছু 10 গুণ দামে বিক্রি হয়। তাহলে সেই প্রোডাক্টটাকে যদি আমি এখান থেকে তুলে হলদিয়া পোর্টের মাধ্যমে যদি 200 টাকা ক্যারিং খরচাতেও আমরা যদি পাঠাই মালটা, তাহলে সেই টাকাটা আমাদের চাষিরা পাবে। তাহলে কর্মসংস্থানের যে প্রবলেম যেটা আসছে, সেটা সড়কের মধ্য থেকে কিন্তু সলভ হবে। এবার ওই সমস্ত প্রোডাক্ট বিদেশে যে যায়, বা মেড ইন বাংলাদেশ সমস্ত প্রডিউসড ইন বাংলাদেশ সমস্ত প্রোডাক্ট যাচ্ছে ওখানে। তাহলে আমরা বাংলাদেশের পাশে থেকে আমরা কেন পাঠাবো না? আমাদের মাছ চাষেরও সিস্টেম আছে, সেটাও যদি করি, তাহলে যারা মৎস্য চাষি, তাদেরও প্রোডাক্ট বিদেশে যাবে প্যাকেজিং করে। ওই মৎস্য সারা বছর ধরে পড়ে থাকে সেখানে। হয়তো অনেকে ভাববে যে বিদেশ যেতে টাইম লাগবে, 5 দিন 7 দিন 10 দিন লাগবে। আমরা যদি কন্টেনারে করে পাঠাই, এবং ফ্রিজ যদি সিস্টেম আছে, গোটা দুনিয়াতেই চলে, সেটা যদি আমরা হলদিয়ার মধ্যেই দিয়ে যদি কানেক্ট করি সড়ক ব্যবস্থা, তাহলে আমরা প্রোডাক্ট যদি পোর্টে পাঠাই একবার, ওই প্রোডাক্ট বিদেশে যাবে, সেই টাকা আমার চাষিরা পাবে। তাহলে সেই ব্যবস্থা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে অনেক ওর উন্নতি হয়ে যাবে। তাহলে স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি নেক্সট পরবর্তী যে উদ্যোগ, সেটা হচ্ছে সড়ক ব্যবস্থা। সেটা যদি আমার একটা ভিশন থাকে, একটা যদি ড্রিম থাকে, সেই জিনিসটা ধীরে ধীরে আসবে। কিন্তু কেউ কোনো দিন, এতদিন পর্যন্ত আমি কারো মুখে শুনিনি যে কীভাবে কানেক্ট করব। উল্টে আমাদের যে কানেকশান ছিল কলকাতার সঙ্গে, সেই কানেকশান টোটাল কাট করে দিয়েছে। এবার এই যে নাটক ঘষে ঘষে কদিন পরে, আচ্ছা ঠিক আছে, হবে হবে, এখন আমি বলেছি, আমি কথা আলোচনা হচ্ছে, এই সমস্ত করে সময় নষ্ট করবে অনেকেই আছে। যেভাবে স্বাস্থ্য অবস্থা বেহাল করেছে, সড়কের অবস্থাও ওইভাবেই বেহাল করে নিজের নেতাগিরি করে নিজের গদি বাঁচিয়ে চলে যাবে। কিন্তু আমরা শ্যামপুরের বাসী, শ্যামপুরের যুব সমাজ এবং শ্যামপুরের সমস্ত বাসী যদি চেষ্টা করে নিজেদের প্রতিনিধি আমরা পাঠাই এবং সঠিক জায়গায় সঠিক লোককে পাঠাই, তাহলে কিন্তু প্রজেক্ট তাড়াতাড়ি আসবে এবং এই ড্রিমগুলো আমাদের পূরণ হবে। আমাদের এখান ছেলেদেরও চাকরির অভাব, বাড়িতে থেকে চাকরি করতে পারবে, সে একটা জিনিস উৎপাদন করে বাইরে পাঠাতে পারবে। এবং তার জন্য প্রতিনিয়ত আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং ধরুন এই সমস্ত যে আইডিয়া আমি দিচ্ছি, এগুলো হয়তো 5 বছর, 10 বছর, 15 বছরের প্ল্যান। আপনি ভেবে দেখুন, একটা মানুষ 25 বছর টাইম নষ্ট করেছে কিছুই না করে, কিছু না বলেই, এই জিনিসগুলো তুলেই নিছে। তাহলে যদি আমি যদি 15 বছর নিয়ে সেটা করি, সবাই মিলে যদি লেগে করি, তাহলে 15 বছর হয়ে যায়, 25 বছরে শ্যামপুর পাল্টে যাওয়ার কথা। একটা সময় সিপিএমের বুদ্ধদেব ভট্টাচার্য একটা ডায়লগ মারতেন যে আমরা 230, ওরা 30। সেই 30 জনের মধ্যে একজন শ্যামপুরের এমএলএ। তো সেই এমএলএ আজকে ক্ষমতাতে, তাদের রাজ্য সরকারের ক্ষমতাতে থেকে কিছুই করেনি। সেই এমএলএর কোনো এমএলএই রয়ে গেছে, বাকি সবাই অন্য কিছু হয়ে বা অন্য কিছু তার এলাকায় করে সে বেরিয়ে গেছে। কিন্তু আমাদের এলাকায় কিছুই হয়নি। আর কতদিন? আর হবে না। এবার আমরা নিজেরা করব। শ্যামপুরের ছেলেমেয়েরা, শ্যামপুরের স্কুল থেকে কলেজ থেকে বেরিয়ে যাওয়া ছেলেমেয়েরা যথেষ্টই সক্ষম, যথেষ্টই বুদ্ধিমত্তা পরিচয় রেখে বিভিন্ন স্তরে পৌঁছেছে। সেই ছেলেমেয়েরাই আজকে শ্যামপুর গড়ে তুলবে এবং তাদেরকে দিয়েই আমরা করব। পুরনো মাথা দিয়ে, পুরনো আইডিয়া দিয়ে, কোনো রকম ঘেঁষাপিটা রাজনীতি চালিয়ে শ্যামপুরকে আর পিছিয়ে রাখা সম্ভব নয়। আমি জানি কলকাতায় ফিরে গিয়ে যখন পার্টি অফিসে গিয়ে বলবে এই ব্যাপার হয়েছে, তখন কিছু একটা কি বলবো, মিষ্টির ডিবে হাতে ধরিয়ে দিয়ে চলে যাবে, যান আপনি, আপনার হয়ে যাবে। কিছুই হবে না। ও হয়ে যাবে বলে হয়েই গেছে, আমাদের আর হবে না, আমি জানি। এবার যুব সমাজ যদি না এগিয়ে আসে, ইয়ং ব্লাড যদি না আসে,
এই পরিবর্তন আনা সম্ভব নয়, এবং পরিবর্তন আনা খুবই প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন, এবং সেটা হবেই হবে। এবং তার জন্য আমাদেরকে সড়ক ব্যবস্থাটা, নেক্সট প্রকল্প সড়ক ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এবং আমরা বিভিন্ন সরকারি দপ্তরে, সেটা যদি কেন্দ্র সরকারের হয়, রাজ্য সরকারই হোক, সেখানে গিয়ে আমরা আমাদের দাবি রাখবো। আমাদের দাবি আমরা দেখবো যে কীভাবে মেটানো হচ্ছে বা কীভাবে মেটানো হচ্ছে না। সেই মতো আমরা সেই পরিস্থিতিতে যাব। আমরা ফ্রিতে একটা লোককে সরকার করতে মদত দিয়ে যাচ্ছি এবং ভোট দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো রকম দাবি মেটানোর কোনো দাবি মানে কেউ তো শোনেইনি, প্রথম কথা, কেউ মুখ ফুটে বলেন। আর দ্বিতীয় কথা, তারা যে একটা প্রয়োজনীয়তা বিচার করে একটা কিছু ব্যবস্থা তৈরি করবে, কিছুই করেনি। আমরা আছি এক কোণে পড়ে আছি। ওইভাবে চলবে না। একটা ফেরিঘাট নেই, একটা ফেরিঘাট থাকলেও, একটা সামান্য ফেরিঘাট থাকলেও সেখানে এখনও চলে ভুটভুটি চলে, এই শিবগঞ্জ থেকে, আর এই লঞ্চও চলে না। একটা যদি ভেসেলে চালানো যায় তাহলে একটা মানুষের সিকিউরিটি থাকে। কোন দিন জলে ডুবে যাবে সেদিন খবর হবে। এটা 100 জন 50 জন করে নিয়ে যায় এই গাড়িগুলো, কোন দিন যেদিন ডুবে যাবে, চেঁচামেচি হবে, সেদিনে খবরটা হবে। তাহলে কিছু একটা হওয়ার জন্যে একটা মানুষের প্রাণ দেওয়াটা বিশেষ প্রয়োজন নাকি? একটা মানুষের যে যোগাযোগ, নদীপথে যোগাযোগ ব্যবস্থা, সেটা যদি ব্রিজের একটা প্ল্যান করি, তাহলে সেই ব্যবস্থা, তাহলে সেখান থেকে আমরা ট্রেনও চালাতে পারবো, গাড়িও চালাতে পারবো। এবং কলকাতার সঙ্গে বলুন, হলদিয়ার সঙ্গে বলুন, যোগাযোগ ব্যবস্থা আমাদের ইজিলি হয়ে যাবে। একটা মানুষ যে হলদিয়া থেকে আসতে হয়, সে কোথা থেকে আসে? কোলাঘাট, সে তমলুকের উপর দিয়ে কোলাঘাট হয়ে ঘুরে বাগনান ঘুরে এসে শ্যামপুরে ঢোকে, ডবল রাস্তা সে কাভার করে আসে। কিন্তু একটা প্রোডাক্ট যদি পাঠাতে যাই আমি একটু একটা ট্রাকে করে, সেটা হলদিয়াতে পাঠাতে গেলে তার জান বেরিয়ে যাবে। আমাকে হলদিয়া কানেকশন ইজিলি করতে হবে শ্যামপুরের বুক দিয়ে। সেটার জন্য আমরা নেক্সট এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। এবং একটা সময় আসবে, আজ না হলেও 5 বছর, 10 বছর, 15 বছর সময় আসবে, আমরা এই প্রকল্পের সাফল্যমণ্ডিতভাবে, সাফল্যের সঙ্গে এই প্রজেক্টটা আমরা ডেলিভার করব। এবং এটা নিয়ে কেউ কোনো দিন বলেও নি। আর বর্তমান নেতৃত্ব বা আগামী যে নেতৃত্ব আসছে সেই পার্টির, তারা কেউ বলবে না। তাদের একটাই ধান্দা, যে সরকারি প্রকল্পের যে সমস্ত টাকা আসে সেই টাকা ম্যানেজমেন্ট কী করে হয়। এখানে যেটা হয় সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। যে টাকা আসছে সেটাকে কীভাবে আমি 50% সরিয়ে রেখে 20% কাজ করে 30% একে ওকে খাইয়ে কীভাবে ম্যানেজ করা যায়, সেই জিনিসটা চলে। এমনকি এখন সরকার, মোদী সরকার আসার পরে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার সিস্টেম শুরু করলো। তো তারা নতুন প্ল্যান কী করলো, যে তোমার নামটা আমি পাঠিয়ে দিয়েছি, আমাকে 20,000 টাকা দিও। নতুন প্ল্যান শুরু করেছে তারা। যেহেতু আমার অ্যাকাউন্ট, মানে সরকারি পঞ্চায়েত অফিস বলুন বা যে কোনো অফিসে টাকা আসবে না, তাহলে টাকা সরানোর জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা আসলে, টাকাটা আসুক না আসুক তার আগে আমাকে দিয়ে দিও। এই হয়ে গেছে সিস্টেম। আমি তো দেখতে পাচ্ছি গ্রাম বাংলাতে এসে মানুষের ঘরের আবাসের টাকা না আসার আগেই টাকা পৌঁছে গেছে নেতার ঘরে। এরকম ঘটনাও ঘটেছে। এমনকি অনেক নেতাও আছে যে কোনো টাকা নেয় না, কিছু নেয় না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ। তারা তো, তাদেরকে আর তুলনা হয় না। তারা হয়তো তাদের নিজেদেরও জ্বলছে যে কী হচ্ছে ব্যাপারটা, কিন্তু অনেক নেতা তারাও দেখতে পাচ্ছে যে এই করেই তাদের চলছে। কিন্তু কী হবে? আমি তো আগের ভিডিওতেও বলেছি যে কী হবে। আপনি টাকাটা নিয়ে কী করবেন? যাবেন কোথায়? মারা গেলে অর্ধনগ্ন অবস্থায় সব থেকে কম দামি কাপড় পরিয়ে একজনকে পোড়ানো হয়। পরবর্তী সময়ে যখন পাড়াতে বা গ্রামে কোথাও পোড়ানো হবে, গিয়ে দেখবেন যে একটা মানুষকে পোড়ানোর সময় তাকে কি দেওয়া হয়। তাহলে আপনি যে টাকা নিয়ে বেশি নিজের ঐশ্বর্য বানিয়ে যে ভাবছেন যে বিশাল কিছু হয়ে যাবেন, মারা গেলে ওই একটা কম দামি কাপড়ে অর্ধনগ্ন অবস্থায় পুড়িয়ে আপনার পোড়ানোর 15 দিনের মধ্যেই শ্রাদ্ধ শান্তি করে যে ধরনের খাওয়ার আয়োজন করা হয়, মারা যাওয়ার পরে আপনার আইডিয়া থাকা উচিত যে মারা যাওয়ার পরে এই সমস্তই কিছুই হয় আমার সঙ্গে। ধরুন এটা যদি শ্যামপুর হয়, তাহলে শ্যামপুর থেকে যদি হলদিয়া বা কলকাতার সঙ্গে কানেক্ট করতে হয়, তাহলে আমরা বাগনান বা উলুবেড়িয়া হয়ে পাঁচলার উপর দিয়ে আমাদেরকে কলকাতা যেতে হয়।
আবার যদি হলদিয়া যেতে হয় সেই একই রকমভাবে বাগনানের উপর দিয়ে কলাঘাট হয়ে তমলুক বা নন্দকুমারের উপর দিয়ে গিয়ে হলদিয়াতে কানেক্ট করতে হয়। কিন্তু আমরা এই পথে যাব কেন? আমরা যদি ইজিলি ফলতার সঙ্গে ব্রিজ কানেকশন তৈরি করি এবং সেখান থেকে যদি ট্রেন চালিয়ে শিয়ালদা পর্যন্ত যেতে পারি, আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে যাবে। একই রকমভাবে যদি মায়াচর বা আমবেড়িয়া বা অনন্তপুর, যেখানে নদীটা সরু, সেখানে যদি আমি একটা ব্রিজ তৈরি করতে পারি, তমলুকের সঙ্গে যদি কানেক্ট করা যায়, তাহলে ইজিলি আমরা হলদিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারি। তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থা কলকাতার সঙ্গে এবং হলদিয়ার সঙ্গে ইজিলি হবে। এবং পরে আমি যদি আমতার সঙ্গে ট্রেন চালাই, তাহলে আমতা বা উদয়নারায়ণপুরের যে কোনো প্রোডাক্ট বা পাঁচলার যে কোনো প্রোডাক্ট কেউ যদি হলদিয়া পাঠাতে চায়, বাগনান হয়ে শ্যামপুর হয়ে ইজিলি হলদিয়াতে পৌঁছাতে পারবে। তো এটা একটা ইকোনমিক জোন অটোমেটিক সৃষ্টি হবে এবং আমাদের প্রোডাক্ট উৎপাদন যাই হোক, সেটা কৃষি প্রোডাক্টই হোক বা কোনো কুটির শিল্প বা কোনো ছোট শিল্পের যদি প্রোডাক্ট তৈরি হয়, ইজিলি আমরা কলকাতা পৌঁছতে পারবো এবং যদি প্রয়োজন হয় সেটা হলদিয়াতে পৌঁছতে পারবো। সেটা আপনি বিদেশের মার্কেটে ছাড়ুন। তো এই প্রজেক্ট পুরোটা করতে হয়তো 10, 15, 20 বছর লাগবে, কিন্তু এখন থেকে যদি আমরা শুরু করি সেই প্রজেক্ট, তাহলে এই প্ল্যান আমরা যদি এক্সিকিউট করি, তাহলে প্রোডাক্ট তো যাবেই, প্লাস আমাদের ব্যক্তিগত যে যোগাযোগ ব্যবস্থা কোনো পার্সোনাল কাজে বা কেউ চিকিৎসা করাতে বা কেউ কলেজ গেলে, ইউনিভার্সিটি গেলে, কলকাতা যেতে হলে কোনো কাজে, তাহলে আমরা ইজিলি ফলতা হয়ে শিয়ালদাতে যদি একটা ট্রেনের ব্যবস্থা করা যায়, তাহলে শিয়ালদাতে কানেক্ট করতে পারবো এবং ইজিলি আমরা কলকাতার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করতে পারবো। এবং এই প্রজেক্ট আমাদেরকে নিয়ে আসতেই হবে এবং সেটা এখন থেকে আমরা যদি আওয়াজ তুলি এবং এখন থেকে যদি আমরা প্রস্তুতি নিই, তাহলে একটা দিনে আমরা এটাতে সফল হব। নমস্কার, আজকে এই টপিক এখানেই সমাপ্ত। আগামী টপিক নিয়ে নতুন ভিডিওতে আমরা আবার আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।